আজ আমরা দেখব এনটিএ নেট 2024 এর অ্যাপ্লিকেশন কিভাবে অনলাইনে করতে হয়। তো প্রথমে যে ওয়েবসাইটটাই যেতে হবে সেটা হচ্ছে এটা NTA UGC net ntaonline.in। এই ওয়েবসাইটে এলেই আমরা ফর্ম ফিল আপ করতে পারবো। এদিকে ডান দিকে যে উইন্ডোটা দেখাচ্ছে সেটা হচ্ছে যারা অলরেডি রেজিস্ট্রেশন করেছো, কিছুটা ফর্ম ফিল আপ করেছো, বাকি অংশটা কমপ্লিট করতে চাও, তারা এখানে আসবে। অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড, তারপর সিকিউরিটি পিন এগুলো দেওয়ার পর লগ ইন করতে হবে এবং বাকি অংশটা প্রসেস করতে হবে। আর যারা নতুন রেজিস্ট্রেশন করবে প্রথম, তাদেরকে কিন্তু এই লিঙ্কে এসে প্রসেস করতে হবে। তো প্রথমে এই লিঙ্কে ক্লিক করার পর নতুন একটা পেজ খুলবে। সেই পেজটা হচ্ছে এরকম, ইনস্ট্রাকশন বুলেটিন ডাউনলোড করে নিয়ে সেটা ভালোভাবে পড়ে নিতে হবে। তারপর নিচের দিকে আরও অন্যান্য কিছু তথ্য দেওয়া রয়েছে, যেমন কিভাবে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, ছবি কত কেবির মধ্যে আপলোড করতে হবে, এই সমস্ত ইনস্ট্রাকশনগুলো ফলো করে নিতে হবে। পাসওয়ার্ড কিভাবে ক্রিয়েট করতে হবে, খুব সহজ একটা কনসেপ্ট, যে 8 থেকে 13টা ক্যারেক্টারের মধ্যে পাসওয়ার্ড হতে হবে। আপার কেস, লোয়ার কেস, নিউমেরিক এবং স্পেশাল কি এগুলো থাকতে হবে। ফর এক্সাম্পল কারোর নাম যদি হয় রামকুমার এবং তার ডেট অফ বার্থ 1990 কোনো একটা ইয়ারের, এরকমভাবে সে ক্রিয়েট করলো কি না RAM, তাহলে আপার কেস, লোয়ার কেস এবং একটা স্পেশাল কি নিয়ে 1990। এটা হচ্ছে সহজ, কিন্তু তোমরা নিজেদের মতো একটা করে নেবে। তো এখানে এই পাসওয়ার্ড 8 থেকে 13টা ক্যারেক্টারের মধ্যে হতে হবে এবং এটা অবশ্যই খাতায় বা ডায়েরিতে লিখে রাখতে হবে। পাসওয়ার্ডের পর এই জায়গায় এসে চেকবক্সে এসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচে প্রসিড এখানে যেতে হবে। তো নতুন একটা পেজ আসবে। এখানে বলছে যে নিজের আধার নাম্বার দিয়ে লগ ইন করার কথা বলছে, অর্থাৎ আধার নাম্বার দিয়ে আমরা প্রসেস করতে পারি ফর্মটা। আর আধার নাম্বারে যদি সমস্যা থাকে তো তাহলে ওই ডিজিটাল যে লকার অর্থাৎ ডিজিলকের মাধ্যমে যে কোনো ডকুমেন্টস দিয়ে আমরা প্রসেস করতে পারি। তাতেও যদি সমস্যা হয় তাহলে সহজ অপশন হচ্ছে প্যান কার্ড নাম্বার দিয়ে, অর্থাৎ নিজের প্যান কার্ড নাম্বার দিয়ে প্রসেস করা। তো আমরা প্রথমে আধার নাম্বার দিয়ে চেষ্টা করে দেখি কি সমস্যা হয়। তো আধার নাম্বারে ক্লিক করার পর এখানে আধার নাম্বার দিতে বলছে। আধার নাম্বার দেওয়ার পর আধার নাম্বারের ক্ষেত্রে মোবাইল লিঙ্ক করা থাকতে হবে এবং মোবাইল লিঙ্ক করা থাকলেই হবে না, সেখানে OTP যাবে এবং সেটা এখানে দিতে হবে। তো আধার নাম্বারে যাওয়ার আগে দেখে নিতে হবে নিজের আধার বায়োমেট্রিক্স লক করা আছে কিনা। যদি লক করা থাকে, অনেক সময় আমরা নিজেরা প্রয়োজনে আমরা কি করে থাকি না, লক করে থাকি, সেই লকটা আনলক করে তবেই প্রসেস করতে হবে। তো এখানে আমি আধার নাম্বার লিখছি, তারপর আধার নাম্বারে OTP সাকসেসফুলি সেন্ড হয়েছে দেখাচ্ছে। এরপর কি করব না, সেই OTPটা এখানে। তো আধার নাম্বার সাকসেসফুলি প্রসেস হয়েছে। যদি কোনো সমস্যা হয় 2-1বার ট্রাই করলে এটা ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো প্রসেস করতে গিয়ে সাকসেসফুলি প্রসেস হয়েছে এবং এখানে অটোমেটিক আধার নাম্বার, ক্যান্ডিডেট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার এবং ক্যান্ডিডেট নেম এগুলো চলে এসেছে, অর্থাৎ আধার থেকে ডাইরেক্ট অটোমেটিক এটা নিয়েছে আধার অথেন্টিকেশনের মাধ্যমে। এরপর বাকি অংশটা প্রসেস করা যেতে পারে। তো পরের অংশটাতে কি আছে, প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্ট্যান্ট। ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ আধারের মাধ্যমে অটোমেটিক এসছে। যদি কেউ প্যান কার্ড দিয়ে করো অটোমেটিক এটা না আসে, নিজেকে বাই ডিফল্ট ফিল আপ করতে হবে। ইমেল অ্যাড্রেসটাকে 2বার লিখতে হবে কনফার্ম করার জন্য সঠিকভাবে। জেন্ডার, মোবাইল নাম্বারকে এগেন কনফার্ম করতে হবে। অল্টারনেটিভ মোবাইল নাম্বার থাকলে দিতে হবে, না থাকলে দেওয়ার দরকার নেই। ন্যাশনালিটি ইন্ডিয়ান। ইম্পর্ট্যান্ট, অর্থাৎ প্রত্যেকটা পয়েন্ট সঠিকভাবে ফিল আপ করতে হবে। নেক্সট আইডেন্টিটি টাইপ, আইডেন্টিটি নাম্বার এবং অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যাদের সেম, তারা এই চেক বক্সে ক্লিক করবে। আর যাদের সেম নয় তারা
প্রেজেন্ট অ্যাড্রেস একরকম, পার্মানেন্ট অ্যাড্রেস একরকম লিখবে ঠিকঠাক। তারপর এখানে এসে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ড ক্রিয়েট করার সময় একটা সিকিউরিটি কোশ্চেন চয়েস করতে হবে। এই কোশ্চেনের অ্যান্সারটা এখানে লিখে এবং সঠিকভাবে সেটা মনে রাখতে হবে। পাসওয়ার্ড ক্রিয়েট করার পর এখানে এই সিকিউরিটি কোডটা দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এটা যেহেতু আমরা আধার দিয়ে প্রসেস করেছি, তাই আধার বাদ দিয়ে অন্য যে কোনো একটা আইডেন্টিটি কার্ড আমাদেরকে এখানে দিতে হবে, যেখানে ফটোগ্রাফ রয়েছে। আমরা জানি প্যান কার্ডে ফটোগ্রাফ থাকে, রেশন কার্ডে ফটোগ্রাফ থাকলে দেব, না হলে কিন্তু হবে না। ব্যাংক পাসবুক চলবে ফটোগ্রাফ সমেত ইত্যাদি। এগুলোর মধ্যে যে কোনো একটা এখানে আমাদের দিতে হবে, তার নাম্বার এখানে। আমি এখানে সমস্ত ডিটেলস ভালোভাবে ফিল আপ করে নিয়েছি, প্রত্যেকটা পয়েন্ট ভালোভাবে দেখে নিয়েছি। দেখে নেওয়ার পর অ্যাড্রেসও ঠিকঠাক দিয়েছি। তারপর এখানে ক্যান্ডিডেট নেম, ফাদার্স নেম, এইভাবে প্রত্যেকটা পয়েন্ট আমরা চেক করব। প্রত্যেকটা পয়েন্ট ভালোভাবে মিলিয়ে নেব ঠিকঠাক লিখেছি কি না। লেখার পর যদি কোনো রকম গণ্ডগোল থাকে, কোনো রকম ভুলভ্রান্তি থাকে, তো সেই ভুলভ্রান্তিটা এডিট অপশনে গিয়ে কিন্তু এই নিচে এডিট রেজিস্ট্রেশন ফর্ম অপশনে গিয়ে কিন্তু আবার এডিট করা যাবে। এই জায়গাটা ভেরি ইম্পর্টেন্ট, কোনো রকম ভুলভ্রান্তি করা যাবে না। ডেট অফ বার্থ, নেম, ফাদার্স নেম, গার্জেন নেম, এখানে যেগুলো বলেছে সেই পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এই পয়েন্টগুলো ভালোভাবে চেক করে নিতে হবে, ভুল হলে কিন্তু সমস্যা। অর্থাৎ আমাদের এডিট রেজিস্ট্রেশন ফর্মে গিয়ে এডিট করে নেব, তারপর আবার এই পেজটা আসবে, তারপর আমরা সাবমিট করব। তো আমার এখানে সমস্ত কিছু ঠিকঠাক আছে, তাই আমি আই এগ্রিতে ক্লিক করার পর জাস্ট সাবমিট করছি। সাবমিট করার আগে আমাকে এখানে প্রত্যেকটা পয়েন্ট এইভাবে ক্লিক করে নিতে হবে, টাচ করে নিতে হবে, আদারওয়াইজ সাবমিট হবে না। তো প্রত্যেকটা আমি ভেরিফাই করে নিয়েছি, তাই আই এগ্রি করে সাবমিট করছি। ইয়েস, ওটিপি সাকসেসফুলি সেন্ড হয়েছে। তো এটা ছিল ইমেল ওটিপি। তো ইমেল ওটিপি ভেরিফাই করে নিলাম, যদি না যায় তাহলে আবার রিসেন্ড করা যাবে। ইমেল ওটিপি ভেরিফাই করার পর আমার অ্যাপ্লিকেশন নাম্বার ইত্যাদি এগুলো সব কিন্তু ইমেলে চলে এসেছে। তো সেটা আমরা ইমেল থেকে দেখে নেব। যদি ইমেলে খুঁজে না পেতে অসুবিধা হয় তাহলে স্প্যাম ফোল্ডারে গিয়ে কিন্তু আমরা সার্চ করব। SPAM অর্থাৎ জাঙ্ক মেল হিসেবে অনেক সময় আসতে পারে। প্রথমে আমরা ইমেল থেকে আইডি নাম্বারগুলো খুঁজে নেব এবং পাসওয়ার্ড কি ক্রিয়েট করেছি সেটা আমার মনে আছে, আমার খাতায় লেখা আছে। তো সেটা দিয়ে আমরা আবার পরবর্তী অংশ প্রসেস করব। ইমেল থেকে পাওয়া রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড আমরা যেটা ক্রিয়েট করেছিলাম এবং এই সিকিউরিটি পিন এখানে দেওয়ার পর আমরা লগ ইন করছি। তো এখানে দেখাচ্ছে আমাদের রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়েছে। এবার অ্যাপ্লিকেশন ফর্ম কমপ্লিট করতে হবে, ফি পেমেন্ট করতে হবে, তাহলেই ফর্মটা পুরোপুরি ফিল আপ হবে। তো পরবর্তী অংশ আমরা অ্যাপ্লিকেশন ফর্মে যাব। এখানে ক্লিক করতে হবে নিচে কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে নিচের দিকে আবারও সমস্ত ডিটেলস দেখাচ্ছে এবং এই সিকিউরিটি পিন দেওয়ার পর আই এগ্রি বাটনে ক্লিক করার পর সেভ অ্যান্ড নেক্সট করতে হবে। এরপর চলে এসেছে পার্সোনাল ডিটেলস, অর্থাৎ পার্সোনাল ডিটেলসে সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে নিতে হবে, চেক করে নিতে হবে। এখানে ক্যাটাগরি কি ক্যাটাগরি দেখাচ্ছে, জেনারেল EWS, OBC, NCL, SC, ST এই সমস্ত ক্যাটাগরি। তো ওবিসির ক্ষেত্রে যদি সিলেক্ট করা যায়, ওবিসি সিলেক্ট করলে পাশাপাশি আর ইউ উইলিং টু অ্যাপ্লাই ফর NFOBC অর্থাৎ ন্যাশনাল ফেলোশিপ ফর আদার ব্যাকওয়ার্ড ক্লাস, এটা ইয়েস করে দেবে যাদের হবে, যারা ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়ছো তারা ইয়েস করে দেবে। আর OBC NCL যদি না হয় সেক্ষেত্রে ধরা যাক জেনারেল EWS, সেক্ষেত্রে কোনো রকম ফেলোশিপ নেই।
আর জেনারেলদের জন্য নেই। এসসির সিলেক্ট করলেও সেখানে ওই আর ইউ অ্যাপ্লাই ফর উইলিং টু অ্যাপ্লাই ফর এনএফএসসি ন্যাশনাল ফেলোশিপ ফর শিডিউল কাস্ট, একই রকমভাবে এসটি করলে কিন্তু ওই রকম কোনো ফেলোশিপ নেই। তো এইগুলো আমাদেরকে দেখে নিতে হবে, উইলিং টু আর নট উইলিং, এখানে উইলিং করে দেবে। তো নেক্সট হচ্ছে স্টেট ডোমিসিল, ওয়েস্ট বেঙ্গল, এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে। তারপর পিডব্লিউডি ক্যান্ডিডেট, তো যাদের ডিসেবিলিটি রয়েছে তাদের এখানে যে পার্সেন্টেজ রয়েছে সেই মতো তারা এখানে অ্যাপ্লাই করে নেবে। টাইপ অফ ডিসেবিলিটি, কী ধরনের ডিসেবিলিটি রয়েছে, যাদের যে ধরনের সমস্যা রয়েছে সেটা এখানে করবে। আদারওয়াইজ কিন্তু যারা নর্মাল অবস্থায় রয়েছে তাদের কিন্তু নো করতে হবে, এখানে নো করে দিতে হবে। আর ইউ ডায়াবেটিক, অর্থাৎ ডায়াবেটিসের সমস্যা থাকলে এখানে ইয়েস করতে হবে। অ্যানুয়াল ইনকাম অফ দ্য প্যারেন্ট গার্জেন, এখানে ডিক্লারেশন দিতে হবে। এনসিএলের সমস্যার জন্য এখানে শুধুমাত্র ডিক্লারেশন দিলেই হবে, অর্থাৎ ওবিসি এনসিএল যারা হবে তাদের 8 লাখ টাকার নিচে ইনকাম হতে হবে। তো তোমাদের ইনকাম যদি 8 লাখ টাকার নিচে হয় তাহলে ওবিসি এনসিএল করতে পারবে। ইডব্লিউএস ওই ক্ষেত্রেও একই রকম নিয়ম, সেগুলো কিন্তু করতে পারবে। তো যাই হোক, আমি এখানে ওবিসি এনসিএল দিয়ে দেখছি কী ধরনের ডকুমেন্টস চাইছে কিনা পরবর্তী স্টেপে। তো আই এগ্রি বাটনে ক্লিক করার পর সেভ অ্যান্ড নেক্সট করব। তো এখানে কোয়ালিফিকেশান ডিটেলস দিতে হচ্ছে। কিভাবে দিতে হচ্ছে না, প্রথমে রয়েছে যে আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ইউজিসি নেট অন দ্য বেসিস অফ কি, অর্থাৎ নতুন এডুকেশন পলিসি অনুযায়ী যদি হয় তাহলে 4 ইয়ার গ্র্যাজুয়েট প্রোগ্রাম হতে পারে, অথবা মাস্টার ডিগ্রি অনুযায়ী। এটা যেহেতু আমাদের কেউ নিউ এডুকেশন পলিসির মধ্যে পড়ি না, আমাদের সব মাস্টার ডিগ্রি দিয়ে এটা অ্যাপ্লাই করি। মাস্টার ডিগ্রি ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের যে অপশনগুলো এসছে, পাস স্ট্যাটাস, ইয়ার অফ পাসিং, কোর্স স্ট্রিম, এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে ফিল আপ করতে হবে। পাস স্ট্যাটাস, পাস অথবা অ্যাপিয়ারিং অথবা রেজাল্ট অ্যাওয়ার্ডেড, যাদের এখনও ফাইনাল রেজাল্ট পাওয়া যায়নি অথচ পরীক্ষা দিয়েছো, এগুলো করতে পারো। আর আমি ধরে নিচ্ছি পাস ক্যান্ডিডেট, পাস করে দিলাম। ইয়ার অফ পাসিং, এখানে ইয়ার অফ পাসিং দিতে হবে, কোন বছরে পাস করেছো সেরকম একটা বছর দিতে হবে। 2020 করলাম। আর কোর্স স্ট্রিম, কী ধরনের কোর্স স্ট্রিম, সেই মাস্টার অফ কোন সাবজেক্ট, সেগুলো কিন্তু এখানে দিতে হবে। এখান থেকে খুঁজে নিতে হবে মাস্টার অফ কমার্স, এডুকেশন, এটসেট্রা, এরকম। মাস্টার্স অফ মিউজিক, আমি মিউজিক করে দিলাম। তো এখানে সাবজেক্ট নেম, কী ধরনের সাবজেক্ট, কী ধরনের আর্ট, সেই সাবজেক্টের নাম কিন্তু এখানে দিতে হবে। মিউজিক কি না, মিউজিক মাস্টার্সে মিউজিক, কিন্তু সেই মিউজিক জাতীয় কিছু একটা সাবজেক্ট হবে, তো এটা এখানে ফিল আপ। তো এখানে মাস্টার অফ আর্টস করতে হবে, অর্থাৎ মাস্টার অফ আর্টসের বা হিউম্যানিটিজের আন্ডারে আমাদের বিভিন্ন সাবজেক্টগুলো রয়েছে যাদের, তারা কিন্তু মাস্টার অফ আর্টস করবে এবং তাদের নির্দিষ্ট সাবজেক্ট এখানে চয়েস করবে। আমি এডুকেশন করে দিলাম, মাস্টার অফ আর্টস সিলেক্ট করার পর এডুকেশন করলাম। তারপর কোন, এক্ষেত্রে যেহেতু ফাইনাল ইয়ারের কোনো অ্যাওয়ার্ডেডের ব্যাপার নেই, আমরা পাস করেছি, তাই এটা বাই ডিফল্ট কিন্তু পাস দেখাচ্ছে। নেক্সট হচ্ছে কোয়ালিফাইং এক্সামিনেশান ফ্রম, কোথা থেকে, ইন্ডিয়া থেকে পাস করেছি, আমরা ইন্ডিয়া করলাম। কোয়ালিফাইং এক্সাম স্টেট, অর্থাৎ কোন রাজ্য থেকে পাস, না আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে পাস আউট, যে রাজ্য থেকে পাস আউট সেটা ফিল আপ করবে। ইউনিভার্সিটির নেম, আমাদের কাছাকাছি ইউনিভার্সিটি একটা নাম দিয়ে দিচ্ছি, বর্ধমান ইউনিভার্সিটি বা ক্যালকাটা ইউনিভার্সিটি, যার যেটা সম্ভব, যে যেখান থেকে পাস করেছো। এবার এখানে সিজিপিএ অর পার্সেন্টেজ, তো আমরা জানি যে আমাদের এখন বেশিরভাগ সব সিজিপিএ হয়ে গেছে, আগে পার্সেন্টেজ ছিল, তো সিজিপিএ আমি ফরম্যাট দিলাম। সিজিপিএ ম্যাক্সিমাম গ্রেড পয়েন্ট কত, না সেটা তোমাদের মার্কশিটে দেখে নেবে, 10 থাকলে 10 দেবে। কত গ্রেড পয়েন্ট পেয়েছো, 7.5
হলে 7.5 দেবে, 8.5 হলে 8.5 দেবে। এবার সিজিপিএ পার্সেন্টেজ, এটা নিজেকে ক্যালকুলেট করে বসাতে হবে, যেখানে যেরকম রুল, বর্ধমান ইউনিভার্সিটির রুল 0.5 মাইনাস করে 10 দিয়ে গুণ করতে হবে, অথবা 10 দিয়ে গুণ করে 5 মাইনাস করে দিতে হবে। তো আমাদের পার্সেন্টেজ ক্যালকুলেট হচ্ছে 70%। তো ওইরকম করার পর সিজিপিএ পার্সেন্টেজ ক্যালকুলেট করার পর আমাদের এই ক্যাপচা ভেরিফিকেশন করে পরের অংশে যেতে হবে। আই এগ্রি বাটনে ক্লিক করে তো পরের অংশে আমরা এখানে কিছু ডিটেলস চাইছে, অর্থাৎ পিএইচডি যার রেজিস্টার্ড কি না, বা পিএইচডি অ্যাডমিশন নিয়েছে কি না। তো এই সমস্ত ডিটেলসগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে। যারা পিএইচডি অ্যাডমিশন নিয়েছো তারা এটা ইয়েস করবে। এবং এখানে চাইছে রিসার্চ এক্সপিরিয়েন্স বা এক্স সার্ভিসম্যান এটসেট্রা। তো রিসার্চ এক্সপিরিয়েন্স যাদের আছে তারা ইয়েস করবে, অর্থাৎ মাস্টার ডিগ্রি পরে যারা প্রজেক্ট করেছো, ইউনিভার্সিটিতে রিসার্চের কাজ করেছো, তারা কিন্তু এটা ইয়েস করবে। এবং কত বছরের এক্সপিরিয়েন্স রয়েছে সেটা দিতে হবে এখানে। তা এইগুলো ফিল আপ করতে, যাদের রিসার্চ এক্সপিরিয়েন্স নেই তাদের ফিল আপ করার দরকার নেই। তো আমি একটা বাই ডিফল্ট করে দিয়ে এখানে 7 নেক্সট করছি, দেখা যাক কি হয়। এরপর আমাদেরকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, জেআরএফ, পিএইচডি অনলি এইভাবে সিলেক্ট করতে হবে। মনে রাখবে, যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর করবে তারা কিন্তু পিএইচডির জন্য অটোমেটিক্যালি অ্যাপ্লিকেবল, আর যারা জেআরএফ করবে তারা একই সঙ্গে জেআরএফ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং পিএইচডি তিনটের জন্যই এলিজিবল। আর যারা শুধুমাত্র পিএইচডি করবে তারা শুধুমাত্র পিএইচডির জন্য এলিজিবল হবে, তারা কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। তাই জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে তারা অবশ্যই, যাদের এজ রয়েছে তারা জেআরএফ করবে, যাদের এজ নেই তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর করবে। ওই এজের ব্যাপারটা আমি আগের ভিডিওতে বলেছি, 30 বছর 35 বছরের ব্যাপার। 30 বছর পর জেনারেল, আর এসসি এসটি, ওবিসি, পিডব্লিউডি এবং ওমেন ক্যান্ডিডেটদের ক্ষেত্রে জেআরএফের এজ লিমিট হচ্ছে 30 বছর। ক্যালকুলেট করতে হবে জুনের 1 তারিখে। তো আমি এখানে জিআরএফের জন্য অ্যাপ্লাই করে দিচ্ছি। জিআরএফে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে তিনটেই কিন্তু অটোমেটিক নিয়ে নিল। আর যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর করি তাহলে কিন্তু তিনটেই, অর্থাৎ এখানে আমি যে এজ দিয়েছি সম্ভবত সেই এজটা জেআরএফ অ্যাপ্লিকেবল, সেই অনুযায়ী তিনটেই কিন্তু নিয়ে নিচ্ছে। নেটে কি সাবজেক্ট অপটেড করছি সেই সাবজেক্টটা দিতে হবে। তো অনেক সময় কি হয় যে আমরা একটা সাবজেক্টে মাস্টার ডিগ্রি করার পরেও কিন্তু আমরা অন্য সাবজেক্টে মাস্টার ডিগ্রি করে আবার নেট অ্যাপ্লাই করি, তো সেই রকম করা যেতে পারে এখানে। কোশ্চেন মিডিয়াম, আমরা জেনারেলি যারা ইংলিশ মিডিয়াম করব। নেক্সট এখানে সেন্টার চয়েস হচ্ছে কতকগুলো সেন্টার আমরা দেব। আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে প্রথম সেন্টার আমরা দিচ্ছি, ফর এক্সাম্পল আমাদের লোকাল বর্ধমান। নেক্সট সেন্টার আমরা দিচ্ছি মনে করো ওই একই ওয়েস্ট বেঙ্গল থেকে। সেন্টার চয়েস মনে করো যার যেটা কাছাকাছি হবে, বর্ধমানের কাছাকাছি মনে করো হুগলি দেওয়া হলো। নেক্সট থার্ড চয়েস হচ্ছে দুর্গাপুর, মনে করো দুর্গাপুর দেওয়া হলো। এরকমভাবে যার যেটা কাছাকাছি হবে সে সেটা সিলেক্ট করবে। দুর্গাপুরের পর আমরা কলকাতা দিচ্ছি বা আসানসোল দিতে পারি ইত্যাদি। আমরা নেক্সট চয়েস করছি কলকাতা। তারপরে ফাদার এডুকেশন চেয়েছে, 4টি অপশন রয়েছে। 4টি সেন্টার চয়েস করার পর আমরা চলে যাব ফাদার্স এডুকেশন। যার যেরকম এডুকেশন, পোস্ট গ্র্যাজুয়েট আমরা একটা সিলেক্ট করলাম। ফাদার্স বা গার্জেন অকুপেশন, কী ধরনের কাজ করে ইত্যাদি, সেই কাজগুলো দিতে হবে। যদি এখানে অপশনে না পাওয়া যায় তখন আদার্স করে দিতে হবে। নেক্সট হচ্ছে মাদার, একই রকমভাবে মায়ের কোয়ালিফিকেশান, গ্র্যাজুয়েট করলাম আমি এখানে। মাদার্সের অকুপেশন না পাওয়া গেলে আদার্স করতে হবে। এরপর সিকিউরিটি পিন দেওয়ার পর আই এগ্রি বাটনে ক্লিক করার পর এন্টার করতে হবে।
এখানে এসে আমরা ছবি সিলেক্ট করব এবং ফটোগ্রাফ এর পাশাপাশি সিগনেচার সিলেক্ট করব। তো প্রথমে আমরা ছবি সিলেক্ট করে নিচ্ছি। পিকচার আমাদের সাকসেসফুলি সেভ হয়েছে, অর্থাৎ জেপিজি ফরম্যাটে আমাদেরকে ছবিটা নিতে হবে এবং এর সাইজ হবে 10 থেকে 200 কেবির মধ্যে, যেটা আমাদের অলরেডি মোবাইলে হোক বা কম্পিউটারে হোক রাখতে হবে। এবং সিগনেচার হচ্ছে 4 থেকে 30 কেবির মধ্যে। তো সিগনেচারটা আমরা এখানে একই রকমভাবে প্রসেস করব। তো সিগনেচার আমাদের একটু বেশি রয়েছে এখানে, কেবির সাইজ আমরা দেখছি যে সিগনেচারের কেবির সাইজটা একটু বেশি, একটু ছোট করে নেব। তো সিগনেচার এখানে সঠিকভাবে আমাদের আপলোড হয়ে গেল। এরপর আমাদের করণীয় কাজ হচ্ছে এই নেক্সট পেজে যাব এবং পেমেন্ট করতে হবে। ছবির ক্ষেত্রে বলি, ছবি স্পষ্টভাবে থাকতে হবে, কোনো রকম সানগ্লাস ইত্যাদি পরে চলবে না এবং ছবি চেষ্টা করবে যাতে দুদিকটা সমান থাকে, অর্থাৎ কান দেখা গেলে ভালো এবং ড্রেস এবং চুল এগুলো একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে। নেক্সট ফাইনাল সাবমিট করার আগে আমাদের সমস্ত কিছু একবার ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই করার পর এখানে মোবাইল নাম্বার ভেরিফাই করে নিতে হবে, তারপর আমরা কি পেমেন্ট করতে পারবো। যদি কোনো ডিটেলসের সমস্যা থাকে, ফর এক্সাম্পল পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস এটসেট্রা, কোনো ডিটেলসের সমস্যা থাকে, তাহলে বাঁ দিকের সেই জায়গায় গিয়ে, অর্থাৎ এখানে এসে আমাদের যেখানে যেরকম সমস্যা আছে সেই সমস্যাগুলো আমরা কি করতে পারি, আবার এডিট করতে পারি। এখনও পর্যন্ত তো এডিট আমাদের দরকার নেই, আমাদের সমস্ত কিছু ঠিকঠাক আছে, আমরা দেখে নিয়েছি। নেক্সট আমরা মোবাইল ভেরিফিকেশন করব। ক্লিক হেয়ার, অর্থাৎ এই জায়গায় ক্লিক করে মোবাইল ভেরিফিকেশন করব। আমাদের মোবাইল নাম্বারে আমরা সেন্ড ওটিপি করছি। ওটিপি এবার আমরা ভেরিফাই করে নিচ্ছি এখান থেকে সিকিউরিটি পিন দিয়ে, এবং ওটিপিটা উপরে দিয়েছি। ভেরিফাই ওটিপি করার পর আমরা আবার অ্যাপ্লিকেশন ফর্মে যাব। অ্যাপ্লিকেশন ফর্মের আমাদের অলরেডি সমস্ত কিছু সেভ হয়ে আছে এবং একদম শেষের দিকে ফাইনাল সাবমিটে আমরা ক্লিক করব। ফাইনাল সাবমিট ক্লিক করার আগে আমাদের সমস্ত কিছু আরেকবার চেকবক্সে চেক করে নিতে হবে, অর্থাৎ সব কিছু ঠিক আছে সেটা দেখে নিয়ে তারপরে আমাদের ফাইনাল সাবমিট করতে হবে। এরপর আমাদের পেমেন্ট অপশন, আমি এখানে ওবিসি এনসিএল সিলেক্ট করেছিলাম যে কোথাও ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে কিনা দেখার জন্য। তো সেজন্য আমাদের অপশন এসছে 600। তো এখানে আমরা কিভাবে পেমেন্ট করব, পে নাওতে যাব। পে নাওতে যাওয়ার পর যে অপশনগুলো আমাদের দেখাচ্ছে এসবিআই পে, এইচডিএফসি কানাডা এটসেট্রা, এই পেগুলোর মধ্যে যে কোনো একটা আমরা সিলেক্ট করে নেব। ফর এক্সাম্পল আমরা এসবিআই ইপেতে সিলেক্ট করলাম। এসবিআই ইপে সিলেক্ট করার পর এখানে বিভিন্ন অপশন দেখাচ্ছে। ইউপিআই পেমেন্ট রয়েছে, অর্থাৎ ফোনপে, গুগল পে এইসব থেকেও পেমেন্ট করা যাবে। অন্যান্য নেট ব্যাঙ্কিং রয়েছে, অন্যান্য প্রসেস রয়েছে, ক্রেডিট কার্ড রয়েছে। তো যাই হোক, আমরা ডেবিট কার্ডেও হবে, আমরা ইউপিআই পেমেন্ট সিলেক্ট করলাম। ইউপিআই পেমেন্ট সিলেক্ট করার পর সমস্ত ডিটেলস এখানে দেখাচ্ছে। এখানে দুরকমভাবে ইউপিআই পেমেন্ট করা যাবে। একটা হচ্ছে ভিপিএ, অর্থাৎ ভার্চুয়াল পেমেন্ট আইডিটা এখানে লিখতে হবে। অর্থাৎ ভার্চুয়াল পেমেন্ট আইডি মানে কারোর নাম্বার দিয়ে @ফোনপে, ওয়াইবিএল এরকমভাবে থাকে, বা গুগল পের ক্ষেত্রে জিমেলের অংশটা থাকে, এরকমভাবে সেই পেমেন্ট আইডি দিয়ে যদি আমরা পে করি, আমাদের মোবাইলের ওই প্ল্যাটফর্মে, ওই গুগল পে বা ফোনপেতে সেই পেমেন্ট অপশনটা চলে যাবে। আরও সহজ ব্যাপার হচ্ছে কিউআর কোড। কিউআর কোড সিলেক্ট করলে এখানে অটোমেটিক একটা কিউআর কোড জেনারেট হবে। সেই জেনারেটটাতে কি করতে হবে, আমাদেরকে পে নাও করতে হবে। অর্থাৎ এই কিউআর কোডে মাধ্যমে আমরা কিন্তু পেমেন্ট করতে পারবো। এরপর এই কিউআর কোডটি কি করতে হবে না, আমাদের ফোনপে বা গুগল পে যা আছে সেখানে গিয়ে স্ক্যানার দিয়ে স্ক্যান করতে হবে এবং পে বাটনে পেমেন্ট করতে হবে। তো যেহেতু এটা একটা স্যাম্পল, আমি পেমেন্ট করছি না, তো এই পর্যন্ত। এর পরের অংশটা আর কিছু না। এর পরের অংশতে আমরা অ্যাপ্লিকেশন আইডি, পেমেন্ট স্ট্যাটাস সমস্ত কিছু দেখতে পাবো এবং অ্যাপ্লিকেশন সাবমিট হওয়ার পর
পরের অংশে আমাদের কাজ হচ্ছে কনফার্মেশন পেজটা প্রিন্ট করে রাখা। ওইটা ভালোভাবে প্রিন্ট করে রাখতে হবে, পরবর্তীকালে আমাদের প্রয়োজন হতে পারে। সেজন্য পেমেন্ট করার পর আমাদের সাকসেসফুলি আরেকবার লগ ইন করে দেখতে হবে এবং কনফার্মেশন পেজটা ডাউনলোড করে রেখে দিতে হবে। আবারও বলছি, অ্যাপ্লিকেশান আইডি এবং সেই সঙ্গে পাসওয়ার্ড এইগুলো ভালোভাবে লিখে রাখতে হবে, পরবর্তীকালে প্রয়োজন হতে পারে। তো এই পর্যন্ত, থ্যাংক ইউ।